ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসাইন সামি। পাকিস্তান এ দলের বিপক্ষে 3টি ওয়ানডে এবং 2টি 4 দিনের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম 4 দিনের ম্যাচে রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হকদের মতো সিনিয়র ক্রিকেটাররা। সবকটি ম্যাচই হবে ইসলামাবাদে। 2টি 4 দিনের ম্যাচের জন্য আজ আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম 4 দিনের ম্যাচের দলে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান, জাকির হাসানদের মতো টেস্ট দলের নিয়মিত সদস্যরা। স্বাভাবিকভাবেই এই দলে থাকা খেলোয়াড়দের প্রস্তুতির মঞ্চ হিসেবেই ভাবা হচ্ছে 4 দিনের ম্যাচটি। দ্বিতীয় 4 দিনের ম্যাচে অবশ্য তাদের কাউকে রাখা হয়নি, তবে দু দলেই আছেন সাদা বলে নিয়মিত মুখ পেসার তানজিম সাকিব। এছাড়া দল গঠন করা হয়েছে এনামুল, সৌম্য, তাওহিদ ও সাইফুদ্দিনকে নিয়ে। ঘোষণা করা হয়েছে ওয়ানডে সিরিজের জন্য দলও। তাতে রাখা হয়েছে সৌম্য সরকার, এনামুল হক, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, তানজিম হাসান, মোহাম্মদ সাইফুদ্দিনের মতো খেলোয়াড়দের। সিরিজের প্রথম 4 দিনের ম্যাচ শুরু হবে 10 অগস্ট, দ্বিতীয় 4 দিনের ম্যাচ মাঠে গড়াবে 17 অগস্ট, পরের 3টি একদিনের ম্যাচ হবে 23, 25 ও 27 অগস্ট। এ দলের পাকিস্তান সফরে 4 দিনের ম্যাচ প্রস্তুতিতে সাহায্য করবে সামনের টেস্ট সিরিজে, এমন বিশ্বাস নির্বাচক আব্দুর রাজ্জাকের। মুশফিক, মুমিনুলদের সঙ্গে সেখানে সুযোগ থাকবে তরুণদেরও। সাদা বলে পেস আক্রমণের নিয়মিত মুখ তানজিম সাকিবকে তাই তো রাখা হয়েছে লাল বলের এই সিরিজেও। অস্ট্রেলিয়ার লঙ্গার ভার্সনে ম্যাচ জেতা মাহমুদুল জয়েদের নিয়েও বড় স্বপ্ন এই নির্বাচকের। সেই সাথে এ দলের এমন নিয়মিত সফর টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে সাহায্য করবে বলে বিশ্বাস আব্দুর রাজ্জাকের। সামনে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। আছে এ দলের সফরও। তারই প্রস্তুতি নিতে চট্টগ্রামে ভাগ হয়ে সবুজ আর লাল দল হয়ে খেলছেন মুশফিক আর মুমিনুলরা, যেখানে 90 রান করেছেন এনামুল বিজয়, হাফ সেঞ্চুরি করেছেন ইয়াসির, জাকের আলীরা। মাঠে বসে সেই প্রস্তুতি দেখেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। এ দল ঘোষণার পর জানিয়েছেন পাকিস্তান সফরে লক্ষ্যের কথা। যারা টেস্ট টিমে তাদের জন্য যাবে, টেস্ট টিমে তাদের জন্য একটা খুব ভালো প্র্যাকটিসের ব্যবস্থা, যেটা আসলে আমাদের এখানেও কিন্তু বেশ ব্যাহত হয়েছে প্র্যাকটিস। বৃষ্টির কারণে, বিভিন্ন কারণে আমাদের আসলে প্র্যাকটিসটা খুব ভালো যে হয়েছে তা বলা যাবে না। তো এই 4 দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয়। এ দলের সাথে যাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন, আছেন আগে থেকেই লাল বলে নিজেকে যুক্ত করা পেসার হাসান মাহমুদ। তবে টি-20 বিশ্বকাপে দারুণ বল করা পেসার তানজিম সাকিবকে রাখা হয়েছে লাল বলে। পাকিস্তানের বিপক্ষে এ দলে 2 ম্যাচেই আছেন এই পেসার। ভালো প্লেয়ার, ভালো বোলার আনডাউটেডলি। আর আসলে ওর সুযোগ আসেনি লাল বলে খেলার, এই জন্য ওর খেলা হয়নি। বাট এমনি ওকে নতুন করে দেখার খুব একটা আহামরি কিছু নাই। এটা প্র্যাকটিসের জন্য, আসলে এটা তো আসলে প্র্যাকটিস ম্যাচই। তো যে একদম এখানে দেখে কিন্তু যে সিলেকশনের জন্য করা হয়েছে সেরকম আসলে না। অস্ট্রেলিয়ায় পাকিস্তানের শাহিনস দলের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ 1-1 ড্র করে বিসিবি এইচপি দল, যেখানে মাহমুদুল হাসান জয়ের অলরাউন্ড পারফরমেন্স তো আছেই, ভালো করেছিলেন আইচ মোল্লাও। সেই দলের পারফরমেন্সও বিবেচনায় রাখা হয়েছিল এ দল নির্বাচনে। যেহেতু আমাদের একসাথে 2-3টা এ টিমের খেলা পাওয়া যাচ্ছে, ইটস এ গ্রেট অপরচুনিটি আমাদের প্লেয়ারদের জন্য, যেমন ইয়াংদের জন্য, তেমন যারা আছে যে মানে মাঝপথে আছে তাদেরও প্র্যাকটিসের দরকার, তো সেসব প্লেয়ারদের জন্য। টেস্ট চ্যাম্পিয়নশিপে কখনই সুবিধা করতে পারেনি টাইগাররা, তবে এবার ঝুলিতে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়, আছে আরও 8টা টেস্ট। যেখানে কি লক্ষ্য থাকবে বিসিবির প্রশ্ন ছিল রাজ্জাকের কাছে। এরপরে নিউজিল্যান্ড আসবে, সাউথ আফ্রিকার সাথে আছে আমাদের এই টিমের খেলা, তারপর ইভেন ওয়েস্ট ইন্ডিজের সাথেও আছে, যদিও কনফার্ম হয়নি, তারপর হয়ে যাবে এটা যতটুকু জানি। তো এই খেলাগুলো হলেই আমাদের জন্য সুবিধা হবে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ তো, আর এই ইন্টারন্যাশনাল ম্যাচ তো চলতেই থাকে, ইন্টারন্যাশনাল ম্যাচ তো ওর গতিতে যাবে। তো তার মাঝে মাঝে যদি আমরা এই খেলাগুলো অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে টিম করা। বিকজ যদি ইয়াং কোনো প্লেয়ারকে নেওয়ার দরকার হয়, অথবা আগে যারা খেলেছে ন্যাশনাল টিমে সেরকম কেউ থাকে, সেরকম নেওয়ার দরকার হয়, বা যারা খেলছে সেরকম কাউকে প্র্যাকটিস দেওয়ার জন্য কম্পিটিটিভ ইয়েতে, তো এই আমার মনে হয় এই টিমের খেলাগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেক্ষেত্রে। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস। সামগ্রিক ক্রিকেট আঙ্গন নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে স্পোর্টস লাইভে যুক্ত হচ্ছেন আরিফুর রহমান বাবু, সিনিয়র ক্রীড়া সাংবাদিক। বাবু, আপনি চলে আসবেন স্পোর্টস লাইভে, আপনাকে আমন্ত্রণ। প্রথমবারের মতো আপনাকে পেয়েছি।
এবং আমাদের খুবই প্রিয় একজন মানুষ বাবু ভাই, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কিংবা যেখানেই খেলা হোক না কেন প্রেস বক্সে বাবু ভাই থাকা মানে সেটা একটা বাড়তি রসদ সবাইকে যোগায়। বাবু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আমন্ত্রণে সাড়া আমি দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং এই প্রোগ্রামে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। আপনাদের দুজনকেই আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। বাবু ভাই, পাকিস্তান এ টিমের বিপক্ষে বাংলাদেশ এ টিমের সিরিজে মুশফিকুর রহিম কিংবা মুমিনুল হকদের মতো সিনিয়র ক্রিকেটাররা আছেন, এটা একদিকে যেমন একটা ইতিবাচকতার জায়গা রয়েছে, কারণ বাংলাদেশের ঘরোয়া ক্যালেন্ডারে এই মুহূর্তে লঙ্গার ভার্সন ক্রিকেট নিয়ে অনেকদিন ধরে টেস্ট ম্যাচ ক্রিকেট থেকে একটা বিরতি রয়েছে। সেই সঙ্গে আবার আরেকটা প্রশ্ন কিন্তু চলে আসে যে পাইপলাইনের প্লেয়ারদেরকে পরখ করার সুযোগটাও কমে যাচ্ছে কিনা, আপনার মূল্যায়ন জানতে চাই। একটা চমৎকার প্রশ্ন করেছেন আপনি। প্রশ্নের ভেতরে কিন্তু একটা উত্তরের আমি বলবো যে একটা আভাস আছে। হ্যাঁ, আমি দুটোই বলবো যে পাইপলাইনে যারা আছে তাদেরকে আপনি পরখ করতে পারতেন, কারণ ফিউচারে তো তারাই থাকবেন। জি, মুশফিক, মুমিনুল, অফকোর্স মুমিনুলের অনেক বেশি ফিউচার আছে, মুশফিকও কতদিন খেলবেন আল্লাহ নোজ। বাট আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু বাংলাদেশে আপনি বলে ফেললেন আপনার ভূমিকায় যে এই মুহূর্তে লঙ্গার ভার্সনের কোনো রকমের কোনো চর্চার সুযোগ ছিল না, কোনো কম্পিটিটিভ কোনো আসরও হচ্ছিল না, এবং সবচেয়ে বড় কথা যেটা বিসিবি পাকিস্তান সফরে গিয়ে কোনো দুদিনের ম্যাচও অ্যারেঞ্জ করতে পারেনি। জি, ইউজুয়ালি যেটা হয়, আপনি যখন টেস্ট খেলতে যাবেন, সামি এবং আপনারা দুজনেই একমত হবেন যে একটা টেস্ট সিরিজের আগে অ্যাটলিস্ট একটা 2 দিন বা 3 দিনের একটা প্রিপারেশন ম্যাচ থাকে ইউজুয়ালি। এটা করতে পারেনি বিসিবি। আমি বলবো এটা কিন্তু ফেলিওর। এই ফেলিওরটা ঢাকতেই আসলে কদিন আগে আমার চিফ সিলেক্টরের সঙ্গে কথা হয়েছিল, এবং আমি জাগো নিউজ এরকম একটা রিপোর্টও করেছিলাম দিন 4 আগে যে মুশফিক, মুমিনুল যাচ্ছেন, এবং সেটাই আজকে বাস্তব রূপ পেয়েছে। আমার কাছে যেটা মনে হয় কিছুটা নিজেদের ব্যর্থতা ঢাকা যে আমরা কোনো ট্যুর ম্যাচ রাখতে পারিনি, অ্যাট দ্য সেম টাইম নিজেদের ঘরোয়া ক্রিকেট পঞ্জিতে এইসব সিরিজের আগে কোনো লঙ্গার ভার্সন না থাকা, এই দুটো হলো বিসিবির পক্ষে যুক্তি। বাট আপনি যেটা বললেন যে পাইপলাইনে যারা আছে তাদেরকেও তো সুযোগ দিয়ে দেখা যেতে পারতো, এটা ইন ফিউচার বিবেচনায় এটাই করা উচিত ছিল। কিন্তু যেহেতু ক্রিকেট বোর্ড ততটা সুবিন্যস্ত, ততটা পেশাদার এবং অনেক বেশি ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে কাজকর্ম করে না, সে কারণেই এখন মুখ রক্ষার জন্য আসলে এই মুশফিক, মুমিনুলকে পাঠানো বলে আমার ধারণা। বাবু ভাই, আমি একটু জানতে চাই, তামিমের ফেরা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক গুঞ্জন আমরা শুনছি বিভিন্ন ক্রিকেট পাড়া বিভিন্ন বিবেচকদের কাছ থেকে। আর সামনে তো টেস্ট ম্যাচ, তো টেস্টে তামিমের স্পেসিফিক এই ফরম্যাটটাতে তামিমের ফেরার কোনো সম্ভাবনা দেখেন কিনা? এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি দেখা যাচ্ছে, বাট আমার কাছে মনে হয় না। এই কারণে মনে হয় না যে তামিম তো আসলে কোথাও নেই। আপনি বাংলাদেশ জাতীয় দলের আপনারা দুজন যখন আলাপ করছিলেন আমি শুনছিলাম, এইচপি নিয়ে বলছিলেন, এই প্রিপারেটরি ম্যাচ নিয়ে বলছিলেন, আমাদের বিভিন্ন তরুণ প্রজন্মের যারা ক্রিকেটার আছেন কাদেরকে বিবেচনায় রাখা হয়েছে, কাকে কোন বিবেচনায়। সামি তো অনেক যথেষ্ট ভালো ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিয়ে থাকেন, আমি দেখি সেখানে কিন্তু অনেক নামের ভিড়ে কিন্তু তামিমের নামটা আসেনি। কারণ হচ্ছে যে তামিম আসলে এখন কোথাও নেই। তো আপনি যেটা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমরা যারা ক্রিকেট অনুরাগী তাদের কাছে তো তামিম ইকবাল এখনও হারিয়ে যাননি। বাংলাদেশের ক্রিকেটের একটা উজ্জ্বল নক্ষত্র, একটা দিকপাল, বাংলাদেশের বেস্ট পসিবল ওপেনার, আমি বলবো যে নাম্বার 1 ওপেনার। এখন তামিম ইকবালের ব্যাপারে ক্রিকেট বোর্ডেরও কোনো কংক্রিট কিছু জানা যায় না। তামিম ইকবাল নিজে থেকেও কিন্তু বারবার বলছেন যে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে, তিনিই জানাবেন। বাট এই ধূম্রজালটা পরিষ্কার করা আমার মনে হয় এখনই ক্রিকেট বোর্ডের সময়। কারণ যারা দর্শক আছেন, অনুরাগী আছেন, তারা তো তামিমের মতো প্লেয়ারকে চাইবেনই। তামিম ইকবালের মতো ক্রিকেটারকে দলে চাওয়াটা তো দোষের কিছু না, বাট তামিম খেলার মধ্যে নেই, তামিমকে খেলার মধ্যে ফিরিয়ে আনার আদৌ কোনো তাগিদ ক্রিকেট বোর্ডের আছে কিনা, তামিম নিজেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান কিনা, সব কিছু মিলে ব্যাপারটা ধোঁয়াশার। আমার মনে হয় এই ধোঁয়াশাটা ক্রিকেট বোর্ড উদ্যমী হয়ে আমি বলবো যে এটা দূর করতে পারে, এবং এটা দূর করার এখনই সময় আসে। বাবু, এই জায়গাটাই একটু জিজ্ঞেস করতে চাই, দুইটা প্রশ্ন আমি একবারে করতে চাই। প্রথমত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের অফিসিয়ালি 6টা ওয়ানডে আছে, আনঅফিসিয়ালি আরও 3টা ওয়ানডে। নিউজিল্যান্ডে এ টিমের বাংলাদেশে আসার কথা, সেখানেও 3টা ওয়ানডে খেলার একটা সুযোগ রয়েছে, সর্বমোট আমি 9টা ধরে নিচ্ছি। এই 9টা ওয়ানডের কোনো একটা তো তামিম ইকবাল ফিরবেন কি ফিরবেন না, আপনি যেটা বলছিলেন যে সোশ্যাল মিডিয়া অনেক কথাবার্তা হচ্ছে, বিভিন্ন সোর্সে অনেকে বিভিন্ন কথাবার্তা বলেন। গতকাল বিসিবি প্রেসিডেন্টের একটা ইন্টারভিউ দেখছিলাম, বিসিবির স্পোক পার্সন নিয়ে তিনি কথা বলছিলেন। এইটা আসলে কতটুকু জরুরি বলে মনে করেন? কারণ বিভিন্ন সময় বিভিন্ন রিসোর্সে বহু কথাবার্তা হয়, কখনো কখনো আমরা এরকমও দেখি বিসিবির কোনো একজন পরিচালক
কোনো এক ডিপার্টমেন্টের ইনচার্জে থাকা, তিনি আরেক ডিপার্টমেন্টের সমালোচনা করছেন, কিন্তু আবার মিডিয়া সেই ব্যাপার নিয়ে কথা বললে একটা দোষ হয়ে যায়। সো এই জায়গাটা ওই যে বিসিবি স্পোক পার্সনের কথা যেটা বিসিবি প্রেসিডেন্ট বলেছেন, এটা কতখানি অভাব বোধ করেন? এটা অনেকখানি অভাব বোধ করি, এবং এটার মূল কারণই হচ্ছে সামি পেশাদারিত্বের অভাব। জি। আপনি চেইন অফ কমান্ড বলতে তো একটা কথা থাকবে। আপনি ধরেন বিসিবি প্রেসিডেন্ট আছেন, সিও ওভার দেয়ার, তো সিও নিজেই কিন্তু স্পোকসম্যান হতে পারেন। আর আপনি যেটা বলেন খুবই মানে একদম যথাযথ বলেছেন, প্রায়ই দেখা যায় যে একটা ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর যিনি হয়তো একটা স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান, তিনি অন্য আরেকটা স্ট্যান্ডিং কমিটি নিয়ে ঢালাও মন্তব্য করে ফেললেন বা করে ফেলছেন, অনেক নজির আছে। এগুলো হচ্ছে পেশাদারিত্বের অভাব, এবং আমি যেটা বলবো যে একটা সিস্টেম লস এবং চেইন অফ কমান্ডের অভাব। কিন্তু বাবা দোষটা আবার ঢালাভাবে মিডিয়াকে দেওয়া হয়, যে মিডিয়া দুর্নাম করে। মিডিয়ার কাজ যেটা হচ্ছে, আমি তো আপনি ভূমিকায় বলে ফেললেন, আমার তো প্রায় 3 যুগ হতে চললো জি। এই মাঠ মারিয়ে, যখন বাংলাদেশের ক্রিকেট আসলে আইসিসি লেভেলেও আমরা সেমিফাইনাল খেলতাম কি খেলতাম না, তখন থেকে এই পেশায় আছি। মিডিয়ার কাজ হচ্ছে নিউজ আহরণ করা, আমি তো নিউজের খোঁজে থাকবই। আমার কাজ হচ্ছে আমি নিউজের গন্ধ শুকবো, গন্ধ কোথায় আছে সেই, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অর এক্সাম্পল, কুকুর যেমন আগে গন্ধটা পায়, গন্ধ পেয়েই ছুটে, তো নিউজম্যানরা তো আগে গন্ধ খুঁজবে, জি। যেখানে গন্ধ সেখানেই খুঁজবে, যে এখানে বোধহয় খুঁজলে কিছু নিউজ পাওয়া যাবে। তা আমরা তো নিউজের তালাশে আমি আপনি আমরা তো থাকবোই। এখন যেটা হচ্ছে যে ক্রিকেট বোর্ডের ভেতরে যদি নিয়ম শৃঙ্খলা, চেইন অফ কমান্ড এবং পেশাদারিত্ব না থাকে, একজনের ডিপার্টমেন্ট নিয়ে আরেকজন কথা বলবেন, কে আসলে ক্রিকেট বোর্ডের হয়ে কথা বলবেন, এগুলো অনেক আগেই ঠিক করে দেওয়া উচিত ছিল। আর যেহেতু মিডিয়া কমিটির একজন চেয়ারম্যান আছেন, আমরা অতীতে ববিভাইকে দেখেছি, ববিভাই দীর্ঘদিন ছিলেন, আহমেদ সাজ্জাদুর রহমান ববি, আজকে যিনি ক্রিকেট অফিসের চেয়ারম্যান, আপনিও বোধহয় এসে পেয়েছেন, জালাল ভাই, জালাল ইউনুস সাহেবও অনেক দিন মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন। তো এইরকম এখন যিনি আছেন টিটো সাহেব, আমি মনে করি তাকেও একটা ফ্রিডম দেওয়া উচিত, তাকেও একটা স্পেস দেওয়া উচিত, যে তিনি যেহেতু মিডিয়া কমিটির চেয়ারম্যান, তিনি কথা বলুন। সিনিয়র আরও আছেন, মাহবুব আনাম আছেন, জালাল ভাই আছেন, আমাদের যারা ফর্মার ক্রিকেটার আছেন, ক্রিকেটীয় ব্যাখ্যাগুলো আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান, দুর্জয়দেব দিয়ে দিলে আরও ভালো হয়। এখন দেখা যাচ্ছে এমন একজন জাতীয় দল নিয়ে কথা বলেন, যিনি হয়তোবা কখনো কোনো লেভেলে ক্রিকেট খেলেননি, ইভেন ক্লাব লেভেলেও খুব বড় অর্গানাইজার ছিলেন না। সামি, এগুলো হয় কি, আপনি যার কাজটা তাকেই করতে দেওয়া উচিত। ঘুরে ফিরে একটা কথা আসবে, পেশাদারিত্ব, চেইন অফ কমান্ড, এইগুলো যখন ক্রিকেট বোর্ড ঠিক করবে, তখন আর ক্যাটাগরিক্যালি একজন স্পোকসম্যানকে ঠিক করে দিতে হবে না, যে যে ডিপার্টমেন্টের তিনি ওই ডিপার্টমেন্ট নিয়েই কথা বলবেন। বাবু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সময়টা খুব স্বল্প ছিল, তারপর আমার কাছে মনে হয় যে খুব কংক্রিট কিছু কথা আপনি বলেছেন। থ্যাঙ্কস ফর ইউর থট। আপনাকে অনেক ধন্যবাদ মঞ্জুরি, আপনাকেও ধন্যবাদ। Thank আমরা একটা you, চমৎকার খুব ভালো অনুষ্ঠান করলাম। লাগলো। প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনাল রেসে টিকে থাকার মিশনে আজ রাতে ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। লিওতে ম্যাচ শুরু হবে রাত 9টায়। গ্রুপ বির 4 দল একটি করে জয় পেয়েছে, তাই তো কোয়ার্টার ফাইনালে যাবার রেসে আছে সবাই। পরের রাউন্ডে যেতে ইউক্রেনের বিপক্ষে 3 পয়েন্ট চায় মার্চেরানোর দল। ড্র করলেও থাকবে সম্ভাবনা, তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে, যদিও সেই ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। আর্জেন্টিনার বড় দুশ্চিন্তা রক্ষণ। এই বিভাগের দুর্বলতা কাটাতে বিশ্বকাপ জয়ী দলের ওতামেন্ডিকে দলে ভিড়িয়েও প্রথম 2 ম্যাচে সাফল্য আসেনি, তবে মাঠ বেশ শক্তিশালী আলবিসেলাস তাদের। আক্রমণে হুলিয়ান আলভারেজ গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন একাধিক। টি-20 র্যাঙ্কিংয়ে 3 ধাপ উন্নতি নিগার সুলতানা জ্যোতির। 612 রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান এখন 14তম। শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপে ব্যাট হাতে দুটি ছড়িয়েছেন টাইগ্রেস ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে 62 রানের ঝড়ো ইনিংস খেলেন উইকেট কিপার এই ব্যাটার। সেমিফাইনালে ইন্ডিয়ার বিপক্ষে বিপর্যয়ের মধ্যে দলের 80 রানের মধ্যে তিনি একাই করেছিলেন 32 রান। দল শেষ 4 থেকে বাদ পড়লেও ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল ছিলেন এই ব্যাটার। নিজের পারফরমেন্সের র্যাঙ্কিংয়ের 3 ধাপ এগিয়েছেন জ্যোতি। 612 রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান এখন 14তম। টি-20 ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনে। 30 জুলাই নারী ক্রিকেটারদের টি-20 র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। 1.4 বিলিয়ন ইউরো খরচ করেও প্যারিসের সেন নদীতে হতে পারল না অলিম্পিক ইভেন্ট। নদী দূষণের জন্য স্থগিত করা হয়েছে ট্রায়াথলনের সুইমিংয়ের। তাই তো আপাতত বৃথাই গেল প্যারিস শহরের মেয়র অ্যানি হিদালগো সেইনে নেমে সাঁতার কাটাও। তিনি নদীতে নেমে প্রমাণ করতে চেয়েছিলেন ইভেন্টের জন্য প্রস্তুত সিন নদী। এখন শুক্রবার পানির মান যথেষ্ট ভালো না হলে ট্রায়াথলনের পরিবর্তে হবে ডুয়াথলন।
প্যারিস অলিম্পিকের জমকালো আয়োজনের মাঝেও তৈরি হচ্ছে নানা বিতর্ক। বাস্কেটবলের উদ্বোধনী ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে দক্ষিণ সুদানের ম্যাচে ভুল জাতীয় সঙ্গীত বাজিয়েছিল আয়োজক কর্তৃপক্ষ। মার্চ পাসের সময় দক্ষিণ কোরিয়ার দলকে উত্তর কোরিয়া হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বড় ভুল করেছিল আয়োজক কমিটি, জানিয়ে রীতিমতো সমালোচনা শুনতে হয়েছে আয়োজকদের। এবারে ইভেন্ট বাতিল করা হলো আয়োজকদের ভুল সিদ্ধান্তের কারণে। প্যারিস অলিম্পিকে ট্রাইথলনের সুইমিংয়ের মঞ্চ রাখা হয়েছিল সেই নদীতে। ফ্রান্সের নদীটিতে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় আয়োজন করা যায়নি এই ইভেন্ট। বাংলাদেশ সময় দুপুর 12টায় শুরু হওয়ার কথা ছিল ইভেন্টটি। আমরা এখানে সকালে আসি, এসে জানতে পারলাম এই জায়গায় আয়োজনের জন্য কোনো কিছুই প্রস্তুত করা হয়নি। আমার কাছে মনে হয় সেইন নদীতে আয়োজন করতে পারলে দারুণ কিছু হতো, কিন্তু দুর্ভাগ্যবশত টানা বৃষ্টি পানিকে দূষণ করে ফেলেছে। ঐতিহ্য রক্ষায় সেইন নদীকেই ট্রাইথলনের জন্য বেছে নিয়েছিল আয়োজক দেশটি। ফ্রান্স সরকার 1.4 বিলিয়ন ইউরো খরচ করেছিল নদীটিকে দূষণমুক্ত করতে। শেষ পর্যন্ত প্যারিস শহরের মেয়র অ্যানি হিডালগো সেইনে নেমে পড়েছিলেন সাঁতার কাটতে। পুরো বিশ্বকে যেন আশ্বস্ত করতে চেয়েছিলেন, কিন্তু তাতেও ভেস্তে গেল এমন আয়োজন। সেইন নদীতে ব্যাকটেরিয়ার উপস্থিতি এতই বেশি যে 1923 সাল থেকে এই নদীতে সাঁতার কাটা ছিল নিষিদ্ধ। আমি অনেক উৎসাহ নিয়ে এখানে এসেছিলাম। আমি ধরে নিয়েছিলাম এখানে সাঁতার হবে, কিন্তু একেবারেই যে হবে না তা নিশ্চিত ছিলাম না। আয়োজকরা বলেছিল পানি দূষণ থাকলেও আমাদের বিকল্প পরিকল্পনা আছে। নদীর পানিকে এখনো দূষণমুক্ত করতে না পারায় প্রতিযোগিতাটি স্থগিত করা হয়। এর মধ্যে প্যারিস অলিম্পিকের আয়োজক কর্তৃপক্ষ ও ওয়ার্ল্ড ট্রায়াথলন এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। যদি শুক্রবার পানির মান যথেষ্ট ভালো না হয়, তবে ট্রায়াথলনের পরিবর্তে ডুয়ালোথনের প্রতিদ্বন্দ্বিতা করবে ক্রীড়াবিদরা। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।